কোয়ালিশনের আয়োজনে আজকের এই আলোচনা সভায় জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনা থেকে আমরা নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে 7টি সুস্পষ্ট মৌলিক কিছু দাবি উত্থাপিত হয়েছে সংবিধান সংস্কারের জন্য। যেই দাবিগুলোর সাথে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির কিছু জায়গায় ঐক্যমত রয়েছে, কিছু জায়গায় ভিন্নমত রয়েছে। আমাদের সাথে যখন বসা হয়েছিল তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনের কাছে মৌলিক সংস্কারের একটি রূপরেখা প্রস্তাব করেছে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা কেবল কোন সুপারফিশিয়াল পরিবর্তনের জন্য নয়, সংস্কারের জন্য নয়, বরং মৌলিক বা ফান্ডামেন্টাল যে চেঞ্জ গুলা, যেটা আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। ফলে ন্যূনতম সংস্কার বা ঐক্যমত সংস্কারের জায়গায় আমরা যদি সেই মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত হতে না পারি, বরং অগুরুত্বপূর্ণ কিছু সংস্কারে ঐক্যমত হয়ে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে সেইটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না, কোনো পরিবর্তন বয়ে আসবে না। মৌলিক সংস্কার বলতে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ, এই 3টি বিষয়কে বুঝিয়েছে। বা সংক্ষেপে আমাদের যে একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো, সেটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া। আমরা হয়তো সেই মৌলিক সংস্কারের বিস্তারিত এখানে আমি বলবো না। নাগরিক কোয়ালিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে, যেমন উচ্চকক্ষের কথা বলেছেন এখানে আগের বক্তারা, সেটার কিছু সমালোচনা করেছেন। উচ্চকক্ষকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে কিনা, আমাদের জায়গা থেকে উচ্চকক্ষর পক্ষে আমরা বলেছি, এবং সেটা যাতে ভোটের অনুপাতে হয়, সেটা আমাদের একটা নন নেগোশিয়েবল জায়গা, যেটা অবশ্যই ভোটের অনুপাতে হইতে হবে, আসনের অনুপাতে না। এবং উচ্চকক্ষে আমরা মূলত সংবিধান সংশোধনের জন্য বেশি গুরুত্ব দিচ্ছি উচ্চকক্ষকে। সেক্ষেত্রে সংবিধানের যে কোনো সংশোধনের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষে 2/3 মেজরিটি এবং মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে গণভোটে যাওয়ার প্রস্তাবনা আমরা করেছি। উচ্চকক্ষের এই আলোচনায় আজকে দাবিতে সেই বিষয়ে আসলে কিছু উল্লেখ নেই, উল্লেখ থাকলে ভালো হতো। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন প্রক্রিয়ায় আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে, অর্থাৎ সংবিধানের এই মৌলিক সংস্কার যেটা নাগরিক কোয়ালিশন, ঐক্যমত কমিশন বা বিভিন্ন দল আসলে প্রস্তাবিত করতেছে, একটা জায়গায় তো এটা আসবে, কিন্তু এটা কোন প্রক্রিয়া করবো, এখানে 2টি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তবে 2টি প্রক্রিয়ার একটা কমন জায়গা হলো যে আপনাকে সংবিধানের মৌলিক সংস্কারগুলো করতে হলে জনগণের একটা ম্যান্ডেট লাগবে। আপনি সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন না। সেই জায়গা থেকে এক জায়গায় সংবিধান প্রণয়ন পরিষদ, আর একটাতে হচ্ছে গণভোটের সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে একটা গণভোটের প্রস্তাবনা দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকে, এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা, আমরা মনে করি যে বাংলাদেশের একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত। তবে এই ইন্টারিম সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ, সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য, অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে। অর্থাৎ পথরেখা যে এক, সেটিকে আসলে আমরা আমাদের দলের জায়গা থেকে সুপারিশ করেছি। তো নতুন সংবিধান বা গণপরিষদ নিয়ে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে। একটা আলোচনা যে আমরা তো সংবিধান রিরাইট করছি না, তাহলে আসলে কেন গণপরিষদ? এখানে তো ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে সব আলোচনা হচ্ছে, তাহলে গণপরিষদ আসলে তো বিতর্কের জায়গা থাকবে না। তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে, আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং একটা ঐক্যমত যদি চলে আসে, তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন। এতেও গণপরিষদের ভূমিকাটা কম হয়ে যায় না, কারণ
সংবিধানের মৌলিক সংস্কারগুলো করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে। আপনি সংবিধানে কেবল সংশোধনীর মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে পারবেন না। ফলে সংসদ সার্বভৌম না জনগণ সার্বভৌম, এই প্রশ্নটা তখন আসে না। আপনি সংসদে যান, জনপ্রতিনিধি আকারে যায় সংসদে, যেখানে কিছু রুলস সেট করা থাকে, সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না। আপনাকে রুলস পরিবর্তন করতে হলে সেই রুলস পরিবর্তনের ম্যান্ডেট নিয়েই, সেটা আগে জনগণকে জানিয়েই আপনাকে সংসদে যেতে হবে, অর্থাৎ বা গণপরিষদে যেতে হবে। আরেকটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনী গুলো করা হয়েছে বা মৌলিক সংস্কার গুলো সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, এটা কোনোটাই আসলে টেকসই হয়নি। এটা বারবার আদালতে গিয়েছে, বিভিন্ন সময় আদালত এসে সেই সংশোধনী গুলো কিন্তু বাতিল করে দিয়েছে। ফলে আমরা যদি সত্যিকার অর্থে মৌলিক পরিবর্তন করতে চাই, আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে। এবং আমরা যদি দেখি যে ৭২-এর সংবিধান নিয়ে যে আলোচনা বা সমালোচনা গুলো রয়েছে, ৭২-এর যে গণপরিষদ, সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে। অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা সংশোধন ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো, সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি। এবং একটা গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে, আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি। আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য, একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে, তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক। এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি। সংবিধানে যেই কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি। সংবিধানের দলীয়করণ হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে। ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকমটা না। কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন, তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয়। বিগত সময়ে কিন্তু সেই আস্থার জায়গাটা নাই। ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক, সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন তাবৎ যে আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের, সংবিধান সংস্কারের, সেটা কিন্তু এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা ছোট্ট অংশ মাত্র। আমরা আমাদের এক দফার ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত 4টা জায়গা আছে এই রাষ্ট্রে, যার মধ্য দিয়ে এই ফ্যাসিজম তৈরি হয়েছে। তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে ৭২-এর মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে। দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে, যার ফলে এই মাফিয়াতন্ত্র, লুটেরা, দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা